হাসপাতালের 3 তলার করিডোরে তখন চরম ব্যস্ততা আর হুড়োহুড়ি। সরকারি হাসপাতালের পরিচিত সেই চেনা দৃশ্য। একদিকে রিলিজ পাওয়া পুরনো রোগীরা ছাড়পত্র পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ি ফিরছে, তো অন্যদিকে সেই খালি সিটে নতুন জরুরি রোগী ভর্তি করার তাড়াহুড়ো, সাথে স্বজনদের ভিড়। বিষণ্ণ মুখের আনাগোনা ট্রলির চাকার একটানা শব্দ আর আষাঢ়ের ব্যবসা গরম, সব মিলিয়ে পুরো করিডোরের আবহাওয়া যেন এক চরম বিশৃঙ্খলা ও দম বন্ধ করে ক্লান্তিতে থমথম করছে। টানা ঘন্টার পর ঘন্টা ডিউটি আর রাউন্ড শেষে মেহুল হাসপাতালের নিচতলার ছোট্ট সুসজ্জিত ক্যাফেটেরিয়ার দিকে পা বাড়ালো। সারাদিনের হাড়ভাঙা খাটুনিতে শরীরে যেন আর এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। ঘাড় আর পিঠের ব্যথায় রগ টান ধরে আছে, তাই তখনই ক্লান্তি কমাতে সে ক্যাফেটেরিয়ার কাউন্টারে গিয়ে একটা কফির অর্ডার দিলাম। কিছুক্ষণের মধ্যে ডেকোরেটেড সিরামিকের মগে ভেসে উঠল গরম দোয়া ওঠা কফি। উফাতে সেই কফি। মেহুল আলতো করে কাপটি হাতে তুলে নিয়ে একটা পাকা টেবিলে গিয়ে বসলো। কফির মিষ্টি সুবাস আর দুধ চকলেটের আবেশ নোজ ব্লেন্ডও হতে মনটা যেন মুহূর্তে সতেজ হয়ে উঠল। আনমনে এক চুমুক কফি মুখে পুরে চোখ দুটি বুঝে প্রশান্তির একটা দীর্ঘশ্বাস ফেলল সে। সারাদিনের জমে থাকা ক্লান্তিটা যেন এই এক চুমুকেই কর্পূরের মতো উবে যেতে লাগলো। সে ভাবলো, এই কফিটা শেষ করেই আজকের মতো ডিউটি অফ করে বাড়ির দিকে রওনা দেবে। ঠিক সেই মুহূর্তে ক্যাফেটেরিয়ার হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করলো হাসপাতালের এক ওয়ার্ড বয়। সে চারদিকে তাকিয়ে মেহুলকে দেখতে পেয়ে দ্রুত পায়ে এগিয়ে এলো। সে মেহুলকে দেখে কপালে জমে থাকা ঘাম মুছে তড়িঘড়ি করে বলে উঠল, ম্যাম, আপনাকেই খুঁজছিলাম। সিনিয়র কনসালটেন্ট ডক্টর চৌধুরী স্যার আপনাকে এখনই ওনার রুমে ডেকে পাঠিয়েছেন। ইমার্জেন্সি 2 গুরুতর রোগী এসেছেন। স্যার আপনাকে এখনই রেফার্ড ফাইল দুটো নিয়ে ওনার কেবিনে যেতে বললেন। ওয়ার্ড বয়ের হুট করে দেওয়া এই বার্তায় মেহুল চোখ মেলল। হাতে থাকা সুস্বাদু কফির মগটা ধীরে সুস্থে টেবিলের উপর নামিয়ে রাখল সে। কফির কাপ থেকে তখনও ধোঁয়া উঠছে, কিন্তু মেহুলের চোখে কোনো বিরক্তি বা আলসেমির চাপ নেই, বরং সেখানে ফুটে উঠল একজন প্রকৃত চিকিৎসকের নিষ্ঠা ও চরম দায়িত্ববোধ। সে নিজের স্টেথোস্কোপটা আবার গলায় ঝুলিয়ে নিল। ওয়ার্ড বয়ের এগিয়ে দেওয়া ফাইল দুটো হাতে তুলে নিয়ে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে দ্রুত পায়ে সিনিয়র স্যারের কেবিনের দিকে পা বাড়ালো। সিনিয়র কনসালটেন্ট ডক্টর চৌধুরীর কেবিনে প্রবেশ করতে ডক্টর চৌধুরী গম্ভীর ও ব্যস্ত গলায় বললেন, এসো মেহুল, বসো। মেহুল ফাইলের উপর চোখ রেখে বিনীতভাবে দাঁড়ালো। ডক্টর চৌধুরী ফাইল দুটো টেবিলের উপর টেনে নিয়ে একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইমার্জেন্সিতে যে 2 নতুন রোগী ভর্তি হয়েছেন তাদের কেসটা একটু ক্রিটিক্যাল। 2জনে মাতৃত্বজনিত জটিলতা নিয়ে এসেছেন। আমার আজ জরুরি একটা কনফারেন্স ও ব্যক্তিগত কাজে শহরের বাইরে যেতে হচ্ছে, তাই আর দেরি করার সময় নেই। ডক্টর চৌধুরী ঘড়ি দেখে তাড়াহুড়ো করে নিজের চামড়ার ল্যাপটপ ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিলেন। তারপর মেহুলের দিকে তাকিয়ে বললেন, আজ রাতে শিফটে এই 2জন রোগীর সম্পূর্ণ দায়িত্ব তোমার উপর রইল মেহুল। আমি সব কিছু ওভারঅল বলে দিচ্ছি, তুমি বাকিটা হ্যান্ডেল করে নিও। আমার আজ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই ইমার্জেন্সিতে বের হতেই হচ্ছে। তুমি ওদের সব রিপোর্ট চেক করে সব কিছু ঠিকঠাক গুছিয়ে রেখো। জটিল কিছু মনে হলে আমাকে ফোন করো। আমি কাল সকালেই চলে আসব, আর এসে যা করার করে নেব। আপাতত তুমি তোমার মতো করে ম্যানেজ করো। আশা রাখছি তোমার এতে সমস্যা হবে না। সিনিয়র স্যারের নির্দেশ শুনে মেহুল আর কোনো দ্বিরুক্তি করল না। সে অত্যন্ত আস্থার সাথে মাথা দুলালো। ঠিক আছে স্যার, আপনি নিশ্চিন্তে যেতে পারেন, আমি দেখছি রুগীদের। ডক্টর চৌধুরী আর এক মুহূর্ত দেরি না করে নিজের ব্যাগ হাতে কেবিন থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। কেবিন খালি হতে মেহুল নিজের কাজের মুডে ফিরে এলো। সে নিজের অ্যাপ্রনটা ভালো করে ঠিক করে নিয়ে ওয়ার্ডের দিকে পা বাড়ালো। এরপর শুরু হলো মেহুলের একটানা যুদ্ধ। হাসপাতালের গাইনি ওয়ার্ডে থাকা সেই 2জন প্রসূতি রোগীর কাছে গিয়ে মেহুল একে একে তাদের ভাইটাল সাইন চেক করতে শুরু করলো। প্রেশার মাপা, ফিটাস হার্ট রেট দেখা, জরুরি স্যালাইন ও ইঞ্জেকশনের ডোজ ঠিক করা। সব কিছু নিখুঁতভাবে করতে করতে সময় কীভাবে ঘুরিয়ে গেল
তার কোনো হদিশে পেল না সে। একজন রোগীর হঠাৎ ব্লাড প্রেশার কল করায় নার্সদের সাথে নিয়ে দ্রুত পরিস্থিতি সামাল দিতে হলো তাকে। এক রোগীর শিবিরে দাঁড়িয়ে তাকে মানসিকভাবে ভরসা দেওয়া, তো আরেকজনের প্রেসক্রিপশন মডিফাই করা। সব মিলিয়ে হাসপাতালের করিডোরের ঘড়ির কাঁটা তখন গভীর রাতের দিকে এগোচ্ছে। মেহুল তখনও ক্লান্তিহীন হাতে নিজের দায়িত্ব পালন করে চলেছে। সময় তখন অনেকটাই গড়িয়ে গেছে। পুরো প্রসূতি ওয়ার্ড জুড়ে এখন একটা থমথমে নীরবতা। কেবল স্যালাইনের ড্রিপ আর মনিটরের হালকা বিপ বিপ শব্দ ছাড়া আর কোনো শোরগোল নেই। টানা কয়েক ঘন্টার অক্লান্ত চেষ্টার পর নতুন দুজন প্রসূতি রোগীকে অবশেষে মেহুল বিপদমুক্ত আর সম্পূর্ণ স্টেবল করতে পেরেছে। কঠিন দায়িত্বটা সুচারুভাবে পালন করতে পেরে মেহুলের মনের ভেতর যেন এক প্রস্থম পরম স্বস্তি নেমে এলো। অতঃপর রুগী দুজনকে সম্পূর্ণ স্টেবল করে যখন মেহুল ডক্টরস রুমে ফিরে এসে ঘড়ির দিকে তাকালো, তখন সে দেখল রাত প্রায় গভীর। হাড়ভাঙা খাটুনিতে শরীর ক্লান্ত হয়ে এলো, কিন্তু মনে এক অদ্ভুত তৃপ্তি কাজ করছে যে সে দুটো মানুষকে নিরাপদে রাখতে পেরেছে। রুমে ফিরে এসে সে নিজের অ্যাপ্রনের বোতাম কটা আলগা করলো। শরীর একদম ভেঙে আসছে ক্লান্তিতে। তাই দীর্ঘ গিয়ে টেবিলের পেছনে রিভলিং চেয়ারটায় বসে শরীরটা একটু এলিয়ে দিল মেহুল। মাথার উপর সিলিং ফ্যানের ঠান্ডা হাওয়ায় চোখের পাতা দুটো যেন ভারী হয়ে আসছিল তার। এই সারাদিন হাড়ভাঙা একটু পর শরীরটাকে একটু বিশ্রাম দিতে যেই সে চেয়ারে হেলান দিয়ে চোখ দুটো একটু বুঝল, ঠিক তখনই বাইরের শান্ত করিডোর পুরো হঠাৎ এক বিকট শোরগোলের শব্দ ভেসে এলো। একদল মানুষের একসাথে তীব্র চিৎকার, চেঁচামেচি, গালাগাল ও হুড়োহুড়ির বিকট শব্দে হাসপাতালের নীরবতা এক লহমায় চুরমার হয়ে গেল। যেন একদল উগ্র মানুষ একসাথে মারমুখী হয়ে হাসপাতালের ভেতরের দিকে দিয়ে আসছে। নার্স আর ওয়ার্ড বয়দের ব্যাকুল গলায় বারণ করার শব্দ চাপা পড়ে যাচ্ছে সেই তাণ্ডব চালানোর জনতার উগ্র চিৎকারের নিচে। হুট করে এমন আতঙ্কজনক হইচইয়ের শব্দে মেহুল ঝটকা মেরে চোখ মিলল। নিজের চেয়ার ছেড়ে এক ঝটকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লে সে। ওর কপালে বাজ পড়ে গেল। গভীর রাতে হাসপাতালের মতো জায়গায় এত বড় শোরগোল কিসের? মেহুল বিন্দুমাত্র দেরি না করে দরজার দিকে পা বাড়ালো। বাইরের এই অনাকাঙ্ক্ষিত উত্তপ্ত পরিস্থিতি মুখোমুখি হতে মেহুলের চোখের সেই ক্লান্তি এক নিমেষে উবে গিয়ে সেখানে ফুটে উঠল এক কঠোর ও সতর্ক দৃষ্টি। অতঃপর করিডোর হতে হইচই আর বিশৃঙ্খলার তীব্র আওয়াজটা অনুসরণ করতে করতে মেহুল যখন দ্রুত পায়ে একতলার মেন লবিতে এসে পৌঁছালো, তখন সেখানকার পরিস্থিতি দেখে ও চক্ষু চড়ক গাছ। হাসপাতালের সিকিউরিটি গার্ড আর কয়েকজন ওয়ার্ড বয় এর সাথে একদল বেপরোয়া উগ্র লোক পুরোদমে হাতাহাতি জড়িয়ে পড়েছে। মারামারিটা যেন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘাতের রূপ নিতে চলেছে। আশেপাশে থাকা ভয়ার্ত নার্স, কয়েকজন জুনিয়র ডাক্তার আর ইন্টার্নাররা ভয়ে জড়সড় হয়ে কোণঠাসা হয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। এত রাতে জরুরি বিভাগের সামনে এমনিতেই কোনো সিনিয়র ডাক্তার বা প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত নেই। যারা আছেন তারা হয় অপারেশন থিয়েটারে ব্যস্ত, নয়তো ডিউটি শেষ করে বাড়ি ফিরে গেছেন। আর সেখানে থাকা হাতে গোনা কয়েকজন রোগীর আত্মীয় স্বজন তো আতঙ্কে তটস্থ। কারোর মধ্যেই এমন হিম্মত নেই যে সামনে গিয়ে হিংস্র উন্মাদগুলোকে থামায়। ঠিক সেই মুহূর্তে হাতাহাতির তীব্রতায় এক সিকিউরিটি গার্ডের হাতে থাকা কাঠের লাঠির সজোরে আঘাতে ওই দলের একজন লোকের কপাল ফেটে রক্ত ছিটকে বের হয়ে এলো। মুহূর্তে গাল আর শার্টে রক্ত গলগল করে ফুটতে দেখে পুরো লবির পরিবেশ আরও বেশি বিষাক্ত বিশৃঙ্খল হয়ে উঠল। দুপক্ষেই যেন এখন রক্তমুখী, কেউ কাউকে ছাড়তে নারাজ। এই চরম বিশৃঙ্খলার মাঝে মেহুলের তীক্ষ্ণ নজর গিয়ে পড়ল ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা লম্বাটে শ্যামলা বর্ণের এক তরুণের দিকে। পুরো ভিড়ের মাঝে মেহুলের আলাদা করে তার দিকে নজর যাওয়ার একমাত্র কারণ হলো হাতাহাতির টানে লোকটির শার্টের নিচের অংশ কিছুটা উপরে উঠে যাওয়ায় তার কোমরে গুজে রাখা চকচকে একটি দেশি পিস্তল স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠেছে। আচমকিক এই দৃশ্য দেখে মেহুল শিউরে উঠল।
পুরো হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সিংহভাগই সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু, মুমূর্ষু রোগী আর অনাগত সন্তানের অপেক্ষায় থাকা গর্ভবতী মায়েরা। এখন যদি কোনো কারণে ফায়ারিং বা বড় কোনো অঘটন ঘটে যায়, তবে নিষ্পাপ কতগুলো প্রাণ নিমেষে আতঙ্কিত হয়ে পড়বে। অন্যদিকে কপাল কেটে যাওয়া লোকটির রক্তে শার্ট ভিজে যাচ্ছে, তার উপর সে কপাল ধরে কাতরাচ্ছে, যা দেখে একজন ডাক্তার হিসেবে মেহুলের পেশাগত বিবেক হঠাৎ জাগ্রত হয়ে উঠল। তাই বিপদ জেনে এক বুক অদম্য সাহস বুকে চেপে মেহুল দ্রুত পায়ে বেড়ের দিকে এগিয়ে এলো। ঠিক তখনই সেই শ্যামলাবর্ণের তরুণটি আর সহ্য করতে না পেরে নিজের কোমর থেকে বের করে নিল সেই মারাত্মক দেশি পিস্তলটি। সে উন্মাদের মতো লাঠি হাতে থাকা মধ্যবয়সী সিকিউরিটি গার্ডের কপাল বরাবর পিস্তল ঠেকাবে। ঠিক সেই তড়িৎ মুহূর্তে বিদ্যুৎ বেগে তাদের মাঝখানে এসে দাঁড়ালো মেহুল। পর মুহূর্তে ঘটল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেহুল হঠাৎ সামনে চলে আসা শ্যামলা লোকটির হাতের লোডেড পিস্তলটি সোজা গিয়ে ঠেকল মেহুলের দবদবে ফর্সা কপাল বরাবর। চোখের সামনে আচমকিক এক অপরূপা নির্ভীক যুবতীকে এভাবে আত্মরক্ষার ফাঁসির হয়ে দাঁড়াতে দেখে লোকটির রাগ যেন দ্বিগুণ হয়ে গেল। সে রাগের শিরা ফুলিয়ে চরম হিংস্র গলায় গর্জে উঠতে চাইল, শর্ত বাল সামনে থেকে মরার শখ জাগছে, সর না হলে তোরেই এখন। কিন্তু হঠাৎ যেন পুরো বিশ্ব থমকে গেল। দ্বিতীয় কোনো শব্দ বা গালাগাল সেই লোকটির মুখ থেকে ফুটে বের হলো না। কথাটা যেন মাঝপথে আটকে গেল তার গলায়। এদিকে মেহুল নিজের বরফ শীতল ও তীক্ষ্ণ চোখে দৃষ্টি লোকটির মুখমণ্ডলে নিবদ্ধ রেখে শান্তভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। একটু আগে যে লোকটার চোখে মুখে মানুষকে স্রেফ খুন করার মতো পশুত্ব আর হিংস্রতা জলজল করছিল, সেই লোকটাই এখন কেমন স্তম্ভিত হতভম্ব হয়ে দাঁড়িয়েছে, যেন আকাশে মেঘের পরিতৃপ্তি অকল্পনীয় বা অলৌকিক কিছু দেখে ফেলেছে সে। মেহুল লক্ষ্য করলো শুধু ওই অস্ত্রধারী তরুণটিই নয়, তার সাথে থাকা বাকি উগ্র সঙ্গীরাও, যারা এতক্ষণ হাসপাতালে তাণ্ডব চালাচ্ছিল, তারাও মেহুলকে দেখে চরম এক চমক ও অদ্ভুত বিস্ময় নিয়ে একদম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে। পুরো পরিবেশ যখন এক অদ্ভুত থমথমে স্তব্ধতায় মোড়ানো, ঠিক তখনই পাশ থেকে এক আতঙ্কিত ওয়ার্ড বয় সাহস সঞ্চয় করে মেহুলের একটু কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, ম্যাডাম, আপনি এখান থেকে সরেন, এখনই পুলিশে ফোন দেন। এরা এখানে আয়সা মাস্তানি আর গুন্ডামি করতেছে, এখনই ফোন দেন। সব কয়টারে জেলের কয়েদে পাঠানোর ব্যবস্থা করেন। কয়েকটা ডান্ডার বাড়ি খাইলে দেখবেন এদের মাস্তানি বার হইব। তখনই মেহুল হাত তুলে শান্ত কিন্তু অত্যন্ত কড়া গলায় ওয়ার্ড বয়কে থামিয়ে দিয়ে বলল, চুপ, এখন কোনো কথা নয়। অতঃপর সে কপাল কেটে গল গল করে রক্ত ফুটতে থাকা লোকটার দিকে ইশারা করে ওয়ার্ড বয়কে নির্দেশ দিল, আগে ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে যাও। ক্ষত পরিষ্কার করে ব্লিডিং বন্ধ করো, আমি আসছি। মেহুলের নির্দেশের পর ওয়ার্ড বয় বা ওই সঙ্গীদের আর একটাও শব্দ উচ্চারণ করার সাহস হলো না। ওয়ার্ড বয়রা আহত লোকটিকে ধরে দ্রুত আইসিইউ আর ইমার্জেন্সির ব্লকের দিকে নিয়ে ছুটল। ওই দলের মধ্য থেকে 2-3 সাথী অনুগত ছাগলের মতো তাদের পিছু নিল। এদিকে সেই লম্বাটে শ্যামবর্ণের তরুণটি এখনও মেহুলের দিকে বোবা বিস্ময়ে তাকিয়ে রয়েছে। হাতের পিস্তলটি তখন যে সে অজান্তে নামিয়ে নিয়েছে তা হয়তো সে নিজেও জানে না। তাকে দেখে মনে হচ্ছে যেন মুখ থেকে তার সমস্ত ভাষা চিরতরে হারিয়ে গেছে। লোকটিকে এভাবে তাকাতে দেখে মেহুল নিজের 2 ভ্রু সামান্য কুঁচকে অতীব গম্ভীর ও ধারালো কণ্ঠে তরুণটির দিকে তাকিয়ে প্রশ্ন করল, কারা আপনারা? আপনিই বা কে? এত রাতে একটা হাসপাতালে এসে এমন নোংরা উচ্ছৃঙ্খলতা আর মারামারি করছেন কেন বলতে পারেন? এটা একটা হাসপাতাল, এখানে অসংখ্য মুমূর্ষু রোগী আছে, ছোট ছোট সদ্যজাত বাচ্চা আছে, প্রসূতি মা ও গর্ভবতী নারীরা মৃত্যুর সাথে লড়াই করছেন। আপনাদের একটা ছোট্ট ভুল বা এই বন্দুকের একটা ফায়ার এখানে কত বড় বিপর্যয় ডেকে আনতে পারত, সেই বিষয়ে ন্যূনতম কোনো ধারণা আছে আপনাদের? মেহুলের ধারালো আর যুক্ত প্রশ্নের জবাবে লোকটির মুখে যেন কোনো উত্তর নেই। সে অপরাধীর মতো মাথা নিচু করলো, নিজের ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরে জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে অতি নিচু গলায় শুধু একটা শব্দ উচ্চারণ করলো, আই এম সরি। হঠাৎ এমন ব্যবহারে মেহুল বেশ
ধাক্কা খেলো, কারণ সে তো ভেবেছিল লোকটি হয়তো নিজের অপরাধ ঢাকার জন্য তর্ক করবে, মাস্তানি দম্ভ দেখাবে বা নিজের পক্ষে সাফাই গাইবে। কিন্তু সে সরাসরি বিনা শর্তে সরি বলায় মেহুল আর কথা বাড়ালো না। সে ধীর পায়ে ইমার্জেন্সি রুমের দিকে হাঁটা দিল। তবে যাওয়ার আগে লোকটির সঙ্গীদেরও আশেপাশের সবাইকে চরম কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলল, আর একটাও যদি অতিরিক্ত শব্দ মুখ দিয়ে বের করেন বা বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, তবে আমি কিন্তু সরাসরি পুলিশকে ইনফর্ম করতে 1 সেকেন্ডও দ্বিধা করব না, মনে থাকে যেন। বলেই মেহুল হন করে ইমার্জেন্সির দিকে চলে গেল। আর পেছনে সেই শ্যামলা তরুণটি মেহুলের চলে যাওয়ার পথের দিকে এক অদ্ভুত রহস্যময় আবেশে তাকিয়ে রইল। যেন এই সামান্য সময়ের দেখা মেহুল তার ভেতরের সমস্ত হিংস্রতাকে এক ফলকে ভস্ম করে দিয়ে গেছে। পরক্ষণে এসে মুচকি হেসে তার মোবাইল ফোনটি প্যান্টের পকেট থেকে বের করে একটা নির্দিষ্ট নাম্বারে কল লাগালো। যেন এই ফোন কলটি কারো বহুদিনের অমরত্ব তৃষ্ণা মেটাতে চলেছে। দুবাইয়ের এক অত্যাধুনিক শহরে প্রাণকেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি আকাশচুম্বী বহুতল ভবন। সেটারই এক রাজকীয় বিলাসবহুল ফ্ল্যাটে আলো আঁধারির এক অদ্ভুত মায়াজাল ছেয়ে আছে। অল্প আলোর সেই ঘরটিতে ঘরের আবহের সাথে মানানসই ক্যাজুয়াল পোশাকে বসে আছে এক অত্যন্ত সুপুরুষ তরুণ, সালমান শাহ নেওয়াজ শিশির। ঘরের আবহাওয়ার তখন ছড়া তামাকের গন্ধ, অ্যাশট্রেতে জমা হয়ে আছে অসংখ্য হাতপোড়া সিগারেটের অবশিষ্ট অংশ। তবে সালমানের সমস্ত মনোযোগ আঁকড়ে ধরে রেখেছে সামনের দেয়াল জুড়ে থাকা বিশাল বড় স্মার্ট টিভিটি। টিভির স্ক্রিনে বারবার ঘুরে ফিরে ভেসে উঠছে সাধারণ একটা মেয়ের ছবি, চশমা পরিহিত, নিষ্পাপ ও কিছুটা বোকা বোকা চেহারা, যার দুপাশে দুটো বেনুনি করা। মেয়েটি আর কেউ নয়, মেহুল। সালমানের কাছে মেহুলের খুব বেশি ছবি নেই, মাত্র 10 থেকে 12টি। কিন্তু সেই কয়েকটি ছবি স্ক্রিনে একের পর এক স্লাইড শো হয়ে ঘুরছে। সালমান গভীর মনোযোগ দিয়ে অপলক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে যেন ছবিগুলো গিলে খাচ্ছে। তাকে দেখে মনে হবে এই মুহূর্তে তার কাছে পৃথিবীর আর কোনো গুরুত্বপূর্ণ কাজই অবশিষ্ট নেই। প্রতিটি ছবি যখন ঘুরে ফিরে চোখের সামনে আসছে, সালমানের ভেতরের অনুভূতির সাথে সাথে যেন তার মুখের অভিব্যক্তিও বদলে যাচ্ছে। কখনো চোখে ফুটে উঠছে গভীর হাহাকার, কখনো তীব্র টান, তো কখনো এক তীব্র পাগলামি। এ যেন এক অদ্ভুত নিয়ন্ত্রণহীন আসক্তি। এদিকে ফ্ল্যাটের বাইরে মিটিং রুমে তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন বড় বড় ব্যবসায়িক পার্টনাররা। কিন্তু এই মুহূর্তে রুমে ঢুকে সালমানকে ডেকে তোলার সাহস তার ব্যক্তিগত সেক্রেটারি ধ্রুবর হচ্ছে না, কারণ সে খুব ভালো করেই জানে সালমানের এই একান্ত মুহূর্তে তাকে বিরক্ত করা মানে নিজের জীবন নিজ হাতে শেষ করে দেওয়া। অন্যদিকে দেয়ালের বিশাল স্ক্রিনে বেসে থাকা চশমা পরিহিত নিষ্পাপ মেহুলের দিকে তাকিয়ে সালমান একটা দীর্ঘশ্বাস ফেলল। সিগারেটের ধোঁয়া হাওয়ায় উড়িয়ে মনে মনে বিড়বিড় করে বলে উঠল, তোমাকে সাথে নিয়ে বিশ্ব ভ্রমণ করার তীব্র ইচ্ছে ছিল। ভ্রমণের ইচ্ছে তো পূরণ হচ্ছে, কিন্তু তুমি যে পাশে নেই। আর কত বিরহ দেবে আমায়, আমার অপ্সরা। আর কোথায় খুঁজবো তোমাকে? এই হৃদয়ে যে আমার আর কোনো বারণ মানতে চাইছে না। এই বিরহে যে বড্ড পড়ায় আমাকে, তা তোমাকে কি করে বোঝায়? মেহুলের জন্য হৃদয়ের সুপ্ত ব্যাকুলতা আর হাহাকার যখন তাকে পুরো দমে গ্রাস করে নিচ্ছে, ঠিক তখনই তার কোল ঘেঁষে রাখা ফোনটি সোফায় সশব্দে বেজে উঠল। এমন একান্ত মুহূর্তে ফোনের নোটিফিকেশনে শুনে সালমানের কপালে বিরক্তির গভীর বাজ পড়ে গেল। কিন্তু ফোনের স্ক্রিনে রবি নামটি জলজল করতে দেখেই তার মুখের কঠোরতা নিমিষে মিলিয়ে গেল। সেই মুহূর্ত না ভেবে কলটি রিসিভ করলো। কল রিসিভ হতে ওপাশ থেকে রবি অত্যন্ত ব্যাকুল ও উত্তেজনা মাখা কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল, আমি চট্টগ্রাম আছি, আর এখানে এসে ভাবিকে পেয়ে গেছি ভাই। আমাদের বছরের পর বছরের খোঁজ আজ সফল হলো। ভাবি এখন ঠিক আমার চোখের সামনে দাঁড়িয়ে। রবির কাছ থেকে আসুমকি এই খবর শুনে সালমান যেন কয়েক মুহূর্তের জন্য একদম পাথরের মতো শক্ত হয়ে গেল। হৃদস্পন্দন থমকে গেল তার। যে মানবীকে বিগত দীর্ঘ 5টি বছর ধরে সে দেশের আনাচে কানাচে হন্যে হয়ে খুঁজে বের করার চেষ্টা করে গেছে, অবশেষে তার সন্ধান মিলল।
ভাই শুনতে পাচ্ছ আমি কি বলেছি? রবি উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল। স্তব্ধতা কাটিয়ে সালমান নিজেকে সামলে নিয়ে গম্ভীর অথচ কম্পিত কণ্ঠে বলল, কি বলছিস তুই? ঠিকই বলছি ভাই, আমরা ভাবিকে পেয়ে গেছি। সালমানের বুকটা দরপড় করে উঠল। অস্থির গলায় প্রশ্ন করলো, কোথায় ও? এখন কোথায়? কেমন আছে সে? রবি হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, ভাবি এইমাত্র ইমার্জেন্সি ওয়ার্ডের ভেতরে গেল। কবিরের কপাল কেটে গেছে তো, ওকে এখন ড্রেসিং করছে। সালমানের কপালে বিস্ময়ের বাজ পড়ল। মেহুলার ইমার্জেন্সি ওয়ার্ড? সে বিভ্রান্ত কণ্ঠে আওড়ালো, ইমার্জেন্সি ওয়ার্ড? ড্রেসিং করাচ্ছে মানে? রবি ওপাশ থেকে একগাল হেসে বলে উঠল, হ্যাঁ ভাই, ভাবি তো ডাক্তার, এখানে উনি ডিউটিতে আছেন। ডাক্তার? কথাটা কানে পৌঁছাতে সালমানের বিষণ্ণ ঠোঁটের কোণে 5 বছর পর এক মায়াবী ও তৃপ্তির হাসি ফুটে উঠল। তার অপ্সরা আজ এত বড় এক পরিচয়ে নিজের জীবন গড়ে তুলেছে। অতঃপর সালমান আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছে না। সে গভীর ব্যাকুলতায় ফোনটা শক্ত করে চেপে ধরে বলল, আমি ওকে দেখতে চাই, এখনই দেখতে চাই রুবি। সব ব্যবস্থা করছি ভাই, তুমি শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো। অতঃপর দীর্ঘ বহুদিন বহু বছরের হাহাকার আর তপস্যার পর সালমান তার অপ্সরাকে শুধু ফ্রেমে বাঁধানো ছবিতে নয়, বরং লাইভ ভিডিওর বদৌলতে একদম চোখের সামনে জীবন্ত দেখতে পাবে। ইমার্জেন্সি ওয়ার্ডের ভিতরে তখন এক অদ্ভুত গম্ভীর নীরবতা। স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে নিখুঁত পেশাদারিত্বের সাথে স্যালাইন ওয়াটার আর অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে কবির নামের সে আহত লোকটির কপালের ক্ষতস্থানটা পরিষ্কার করছিল মেহুল। কাটা স্থান থেকে রক্ত জমাট বেঁধে গালে শুকিয়ে গিয়েছিল। মেহুল অত্যন্ত যত্ন নিয়ে তুলা আর গছ দিয়ে দাপে দাপে সেগুলো মুছে সাফ করে দিল। কবির নামের লোকটা বেডে চুপচাপ বসে থাকলেও তার চোখ দুটি তখন অপরাধীর মতো অপরাধবোধে নোয়ানো। বাইরে থেকে সঙ্গীরা 2-1 দরজার কাছে কৌতূহল নিয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু মেহুলের গাম্ভীর্য দেখে কারোরই একটা বাড়তি কথা বলার সাহস হচ্ছিল না। অতঃপর ক্ষতটা পরিষ্কার করতে মেহুল তীক্ষ্ণ চোখে ভালো করে ব্যান্ডেজ করার স্থানটি পরখ করে নিল। কাঁটাটা খুব বেশি গভীর নয়, তবে চামড়া সামান্য আলগা হয়ে গেছে। মেহুল ট্রে থেকে পভিডন আয়োডিন অয়েন্টমেন্ট আর জীবাণুমুক্ত ড্রেসিং গজে তুলে নিল। পরম দক্ষতার ক্ষতের উপর মলম লাগিয়ে তার উপর গজ প্যাডে বসিয়ে সার্জিক্যাল ট্যাপ দিয়ে সুন্দরভাবে কপালটা ব্যান্ডেজ করে দিল। একজন ডক্টরের হাত কতটা সোজা আর নিখুঁত হতে পারে তা মেহুলের কাজ করার ভঙ্গি দেখলেই স্পষ্ট বোঝা যায়। ব্যান্ডেজ করা শেষ করে মেহুল হাত থেকে গ্লাভস জোড়া খুলে ডাস্টবিনে ফেলল। তারপর ট্রে থেকে অ্যান্টিবায়োটিক আর পেনকিলার একটা প্রেসক্রিপশন লিখে কবিরের দিকে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বলল, ক্ষতটা ব্যান্ডেজ করে দিয়েছি, কোনো সেলাই লাগবে না, তবে ইনফেকশন যেন না হয় সেজন্য প্রতিদিন নিয়ম করে ড্রেসিং করাতে হবে। এই ওষুধ দুটো ফার্মেসি থেকে নিয়ে এখনই খেয়ে নেবেন। আর হ্যাঁ, 2 দিন মাথায় একদম পানি লাগানো যাবে না। মেহুলের এই ঠান্ডা অথচ পেশাদার আচরণ দেখে কবির কেবল বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। ঠিক সেই মুহূর্তে রুমের কোণে দাঁড়িয়ে থাকা রবির মোবাইলের ব্যাক ক্যামেরার হলদেটা আলোটা হালকা করে জ্বলে উঠল, যার উপর থেকে 1000 মাইল দূরে বসে একটি তৃষ্ণার্ত চোখ অপলক দৃষ্টিতে ডাক্তারের অ্যাপ্রন পরা নিজের অপ্সরাকে প্রথমবার জীবন্ত রূপে দেখে চলেছে। ইমার্জেন্সি রুমের এক কোণে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা রবি নিজের মোবাইল ফোনটি অত্যন্ত কৌশলে হাতে ধরে রেখেছিল। ফোনের হাই ডেফিনেশন ভিডিও কলের লাইভ স্ট্রিম অন করা। ওপাশে 1000 মাইল দূরে দুবাইয়ের সেই বিলাসবহুল ফ্ল্যাটের বিশাল টিভি স্ক্রিনে তখন বেশি উঠেছে ইমার্জেন্সি ওয়ার্ডের পুরো দৃশ্যপট। স্ক্রিনের ওপারে থাকা সালমানের কাছে এই মুহূর্তটি যেন পুরো পৃথিবীর সময়কে থমকে দিল। 5টি বছর দীর্ঘ
1825টি দিনের হাহাকার আর বুকে চেপে রাখা তীব্র তৃষ্ণা এক লহমায় অনলে রূপ নিল। সালমান শাহ নেওয়াজের চোখের পলক পর্যন্ত যেন পড়ছে না, তার রক্তে যেন এক উন্মাদ রক্তের স্রোত বইতে শুরু করেছে। অতঃপর সেই সোফা থেকে এক জটকে উঠে দাঁড়িয়ে হিংস্র ও তড়িৎ গতিতে বিশাল টিভি স্ক্রিনটার ঠিক মুখোমুখি গিয়ে দাঁড়ালো। তার সোয়াল শক্ত হয়ে উঠল, কপালে আর গলায় স্পষ্ট হয়ে উঠল রগ। চোখের মণি দুটোতে কোনো দুর্বলতার চিহ্ন মাত্র নেই, বরং সেখানে জলজল করছে এক অধিকারবোধের ভয়ঙ্কর ধাবানওয়ালা চরম আসক্তি। বর্তমানে সালমানের সামনে চশমা পরা, চুলের দুপাশে দুটো বেনি ঝুলিয়ে রাখা সেই পুরনো বোকা বোকা বাচ্চা মেয়েটি আর নেই। তার জায়গায় আজ সাদা দবদবে অ্যাপ্রন গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে এক পূর্ণাঙ্গ মানবী, যার রূপের আলো আর ব্যক্তিত্বের তেজ এক লহমায় চারপাশে যেন এক অদ্ভুত সম্মোহন ছড়িয়ে দিচ্ছে। তার দুধে আলতা ত্বকে আলতো গোলাপি আভা যেন ভোরের উদীয়মান সূর্যের ছোঁয়ার মতোই সজীব, ঠিক যেন সদ্য ফোটা কোনো পদ্ম। কোথাও কোনো কৃত্রিমতা নেই, আছে শুধু এক অনাবিল স্নিগ্ধতা। তার পাপড়ির মতো নরম হালকা গোলাপি ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু গম্ভীরতাটুকুন মানবীর মাঝে এনে দিয়েছে এক অনন্য মোহনীয়তা। তার সেই ঠোঁটের ঠিক নিচে আটকে থাকা সেই কালো তিলটি, যাকে দেখে একসময় সালমান নিজের সমস্ত দিশা হারিয়ে ফেলেছিল, যে তিলের দিকে তাকালে সে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলত, আজও তা একইভাবে অক্ষত, ঠিক ততটাই তীব্র আবেশ ছড়ানো। ফিটসুয়ে নিচে নেমে থাকা তার ঘন মেহগনি রঙের দীর্ঘ চুলগুলো আজ একটি শক্ত ব্যান্ডে সুরুচিপূর্ণভাবে বাঁধা। বাঁধনের ভেতর থেকে দু এক গুচ্ছ বিদ্রোহী চুল যেন তার চিবুক ছুঁয়ে যাচ্ছে। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো তার পরিবর্তন। সে আগের চঞ্চল, চুপচাপ, দ্বিধাগ্রস্ত মেয়েটার চোখে আছে এক অদম্য তেজ, চেহারায় আত্মবিশ্বাসের প্রখর আলো, পেশাদারিত্বের চরম গাঢ়তা নিয়ে কতখানি অধিকার আর স্নেহের স্পর্শে সে রোগী কপালে পরম যত্নে ব্যান্ডেজে বেঁধে দিচ্ছে। তার প্রতিটি আঙ্গুলের নড়াচড়ায়, প্রতিটি ভঙ্গিমায় আজ এক অবিশ্বাস্য নিয়ন্ত্রণ। মেহুলের এই অপরূপ রূপ আর দৃঢ় ব্যক্তিত্বের তেজ যেন সালমানকে আবার নতুন করে আক্রমণ করলো। দৃশ্যটি দেখতে দেখতে সালমানের রক্তে, তার শিরায় শিরায় আছড়ে পড়ল এক তীব্র অনিয়ন্ত্রিত উন্মাদনা। মেহুলকে এভাবে নিজের চোখের সামনে এতদিন পরে রক্তমাংসের শরীরে কাজ করতে দেখে সালমানের ভেতরে সুপ্ত প্রেমিক পুরুষটা যেন বহুকাল পর আরও একবার মাথা ছাড়া দিয়ে জেগে উঠল। অতঃপর সে হাত উঁচিয়ে ধরল, তার দীর্ঘ সুগঠিত আঙ্গুলগুলি স্ক্রিনে মেহুলের ঠোঁট আর মুখের উপর চেপে বসল, যেন বাস্তব জীবনে এসে মেহুলকে নিজের হাতের শক্ত মুঠেই পিষে ফেলছে। তার শ্বাস প্রশ্বাস ভীষণ দ্রুগতি ও উত্তপ্ত হয়ে উঠল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিপজ্জনক বাঁকা ও উন্মাদের মতো হাসি। সেই স্ক্রিনের গায়ে মুখটা আরও একটু এগিয়ে এনে দৃঢ় অথচ এক ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠ আড়াল, অপ্সরা, আমার অপ্সরা, এতদিন অনেক দূরে পালিয়েছিলে তাই না? কিন্তু তুমি ভুলে গিয়েছ, তুমি যেখানেই যাও না কেন তোমার শেষ ঠিকানা এই সালমানের বুকেই হবে। ভাগ্য আমাদের একে অন্যের কাছাকাছি এনে দাঁড় করাবে। তোমার ওই রূপ, ওই তেজ, সব কিছুর উপর একমাত্র আমার অধিকার। সালমানের ভেতরে এই অনিয়ন্ত্রিত আসক্তি আর পাগলামি রবির কাছেও যেন ফোনের ওপাশ থেকে স্পষ্ট টের পাওয়া যাচ্ছিল। সে সাবধানে ফিসফিস করে ফোনের স্পিকারের কাছে মুখ নিয়ে বলল, ভাই। কিন্তু রবির ডাক যেন সালমানের কান পর্যন্ত পৌঁছালো না। তাই সালমান কোনো উত্তর করল না, বরং মেহুলের দিকে স্থির দৃষ্টি রেখে রবির উদ্দেশ্যে এক ভয়ঙ্কর, বরফ শীতল ও অধিকারবোধে ভরা আদেশের সুর ছুড়ল। রবি, একটা আছড়ও যেন ওর গায়ে না লাগে, ছায়ার মতো ওকে আগলে রাখবি, আমি আসছি। খুব শীঘ্রই নিজের অপ্সরাকে বুক পকেটে ফুটতে আসছি। এদিকে মেহুল ইমার্জেন্সি ওয়ার্ডের কাজ শেষ করে ধীর পায়ে নিজের কেবিনে ফিরে গেল। শরীরের রন্ধে রন্ধে ক্লান্তির ছাপ। সে ধীরে সুস্থে গায়ের সাদা অ্যাপ্রনটা খুলে যত্ন করে চেয়ারের পেছনে হেলান দেওয়া অংশে রাখল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে রিভলভিং চেয়ারটায় গা এলিয়ে দিল একটু জিরিয়ে নেওয়ার আশায়। ওদিকে রবি তখন কবিরকে ইমার্জেন্সি রুম থেকে বের করে নিয়ে নিচে নেমে এসেছে। তার কানে তখনও সশব্দে চেপে ধরা আছে ফোনটি। ঠিক তখনই ওপাশ থেকে সালমানের উন্মাদের মতো গম্ভীর কণ্ঠ ভেসে এলো, আমি ওকে আরও দেখব রবি। আমার তাকে দেখার তৃষ্ণা এখনও মেটেনি,
ক্যামেরা আবার ওর দিকে ঘোরা। শুনে রবি বেশ অবাক হয়ে বলল, ভাই এইমাত্র না দেখলে? পুরো ট্রিটমেন্ট জুড়ে তো লাইভ কল অনই ছিল। মন ভরেনি। আমি আমার অপ্সরাকে আরও দেখব। ব্যাস। সালমানের গলার সুর এক মুহূর্তে জেদি আর বিপজ্জনক হয়ে উঠল। রবি অসহায় মুখে বলল, কিন্তু ভাই, কবিরের ট্রিটমেন্ট তো শেষ, আর ভাবিও ওনার ডিউটি শেষ করে কেবিনে ফিরে গেছেন। এখন কিভাবে দেখাবো? সালমানের ধীর কিন্তু বরফ শীতল কণ্ঠ ভেসে এলো ওপাশ থেকে। কবিরের ট্রিটমেন্ট শেষ তো কি হয়েছে? এবার তুই অসুস্থ হয়ে যা, নয়তো মাথা ঘুরে মেঝেতে আছাড় খেয়ে পড়, যা খুশি কর, কিন্তু আমি আমার অপ্সরাকে দেখব। আর যদি তা না পারিস তবে দেশে ফিরে তোদের সকল সবকটাকে পুকুরের পানিতে চুবিয়ে মারব, মনে থাকে যেন। কথাটা বলে সালমান ফোন কেটে দিল। আর এদিকে রবির মাথার উপর যেন বাজ পড়ল। সালমানের রাগ জেদ সবটা সম্পর্কে সে অবগত, কিন্তু আজ যেন সালমানকে অন্যরকম মনে হচ্ছে তার। এক অদ্ভুত বিপদে পড়ল সে। অতঃপর রবি কী করবে ভাবতে ভাবতে পেছনের দিকে তাকাতেই দেখলো তার সাঙ্গপাঙ্গরা হা করে তার দিকে এসে আছে। হঠাৎই রবির মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। সে গম্ভীর মুখে করে তাদের দিকে এগিয়ে গিয়ে কড়া গলায় ধমক দিয়ে বলল, সব কয়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস? চল আমার সাথে বাইরে। আচমকিক ধমক খেয়ে সবাই একটু নড়েচড়ে বসলো। অতঃপর রবি সবাইকে নিয়ে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে গেল। বের হবার ঠিক মিনিট 15 পর ইমার্জেন্সির সামনে হঠাৎ এক করুণ চিৎকার আর হুলস্থুল কাণ্ড। রবি তার আরেক সাঙ্গপাঙ্গকে প্রায় চ্যাংদোলা করে ভেতরে টেনে নিয়ে ঢুকছে। ছেলেটার ডান হাতে থেকে গলগল করে রক্ত ঝরছে। কবিরের মতোই চামড়া উঠে এক বিভৎস অবস্থা। রবি উন্মাদের মতো চেঁচাতে লাগলো, ডাক্তার কোথায়? ডাক্তার, ইমার্জেন্সি, ভাই আমার মরে গেল রে, তাড়াতাড়ি কেউ ডাক্তার ডাকেন। সবেমাত্র কেবিনে বসে একটু চোখ বুজেছিল মেহুল। করিডোর থেকে আবার রবির সে পরিচিত চিৎকার কানে আসতে সে চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। অ্যাপ্রনটা আবার গায়ে গলিয়ে দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে এলো কি হয়েছে তা দেখার জন্য। এদিকে মেহুলকে সামনে আসতে দেখে রবি নাটকীয়ভাবে দিয়ে গেল তার দিকে। ম্যাডাম দেখেন দেখেন, আমার ভাইয়ের হাত কিভাবে কেটে গেছে, প্রচুর রক্ত পড়ছে ম্যাডাম, দয়া করে তাড়াতাড়ি একটু চিকিৎসা করেন। মেহুল একটু আগেই এই ছেলেটিকে বেশ সুস্থ সবল অবস্থায় নিচে নেমে যেতে দেখেছিল। এত অল্প সময়ে হাত কীভাবে এমনভাবে কেটে ছাল চামড়া উঠে গেল ভেবে সে বেশ অবাক ও সন্দিহান চোখে রবির দিকে তাকালো। কিন্তু রুগীর হাত দিয়ে এভাবে রক্ত গড়িয়ে পড়তে দেখে আর রবির আকুল অনুনয়ে বিনয়ে মেহুল আর কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। একজন ডক্টরের পেশাগত দায়িত্ববোধকে অগ্রাধিকার দিয়ে সে কাল বিলম্ব না করে বলল, ওনাকে দ্রুত ভেতরে নিয়ে আসুন। মেহুল সে হাত কাটা ছেলেটিকে নিয়ে আবারও ইমার্জেন্সি রুমের দিকে পা বাড়ালো, যার পেছনে ছায়ার মতো পিছু নিল রবি আর ফোনের আড়ালে থাকা এক আসক্ত জোড়া চোখ। মেহুল অত্যন্ত দক্ষতার সাথে দ্বিতীয় লোকটির হাতের ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। কিন্তু আসল নাটক শুরু হলো ঠিক এর পর থেকে। এক এক করে রবির দলের সাঙ্গপাঙ্গরা দরজার সামনে এসে লাইনে দাঁড়াতে লাগলো। কারো হাতে কাটা, কারো পায়ে ছাল উঠে রক্ত ঝরছে, তো কারো আবার নাকে আঁচড় লেগে রক্ত বের হচ্ছে। পরপর 4-5 জন একই ধরনের অদ্ভুত সব ইনজুরি নিয়ে লাইনে দাঁড়াতে মেহুল ভারী আশ্চর্য হলো। সাথে সাথে তার কপালে গভীর বাজ পড়ে গেল। সে হাতের গ্লাভ জোড়া খুলে তীক্ষ্ণ সন্ধিয়ান চোখে রবির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে বসল, ব্যাপার কি বলুন তো? আপনাদের একসাথে একের পর এক সবার এমন অবস্থা কিভাবে হলো? মেহুলের হুট করে করা প্রশ্নে রবি এক মুহূর্তের জন্য আমতা আমতা করে একদম চুপ মেরে গেল। উত্তর কি দেবে ভেবে পাচ্ছিল না। ঠিক তখনই পাশ থেকে মাথা ব্যান্ডেজ করা কবির নিজের মাথা চুলকে বানিয়ে বলে উঠল, ম্যাডাম আসলে ওরা নিজেকেও মধ্যে মারামারি করেছে। শুনে মেহুল আরও কৌতূহলী হয়ে চোখ ছোট ছোট করে বলল, মারামারি করেছে কেন? কি নিয়ে ঝামেলা? তখনই কবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ওদের মধ্যে কে বেশি হ্যান্ডসাম এ নিয়ে তর্ক লাগছিল ম্যাডাম। তর্কের এক পর্যায়ে হাতাহাতি শুরু করে এই অবস্থা করছে ফাডাডি।
কবির নামক ছেলেটির কথাটা শুনে মেহুল স্বস্থানে দাঁড়িয়ে যেন খেলো। সামান্য হ্যান্ডসাম হওয়া নিয়ে গভীর রাতে মারামারি করে হাসপাতালে তোলপাড় করে ফেলা, এমন অদ্ভুত আর আজগবি গল্প সে এই জীবনে মনে হয় আর কখনো শুনেনি। নিজের স্তম্ভিত ভাবটা একটু কাটিয়ে মেহুল এবার সরাসরি রবির দিকে তাকালো। রবির সোয়াল আর হাবভাব লক্ষ্য করে মেহুল শান্ত কিন্তু সুধীর কণ্ঠে বলল, আপনাদের মুখের ভাষা আর কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে আপনারা এখানকার স্থানীয় নন। তাছাড়া আপনিও এতক্ষণ একদম চুপ করে আছেন। আমি কি জানতে পারি আপনারা মূলত এই হাসপাতালে এত গভীর রাতে কেন এসেছিলেন? রবি নিজের গলাটা একটু খাখারে দিয়ে বলল, একজনকে খুঁজতে এসেছিলাম ম্যাডাম। মেহুল ব্রু কুচকে জিজ্ঞেস করলো, কাকে? আপনাদের কোনো আত্মীয় কি এই হাসপাতালে ভর্তি আছেন? রবি ঠোঁট কামড়ে উত্তর দিল, হ্যাঁ ভর্তি ছিল, কিন্তু এখানে এসে জানতে পারলাম সে আর এখানে নেই। মেহুল স্বভাবতই ভাবল রুগী হয়তো ভালো হয়ে ডিসচার্জ নিয়ে বাড়ি চলে গেছে। সে মাথা নেড়ে বলল, ও ডিসচার্জ নিয়ে চলে গেছে হয়তো, কিন্তু তাহলে তখন নিচে এত চিৎকার চেঁচামেচি আর তাণ্ডব করেছিলেন কেন? রবি অতি বাধ্য ছেলের মতো বলল, কি করব ম্যাডাম, সিকিউরিটি গার্ড তো আমাদের ভেতরেই আসতে দিচ্ছিল না। মেহুল মৃদু একটা দীর্ঘশ্বাস পেলে গম্ভীর কণ্ঠে বোঝালো, সিকিউরিটি গার্ড তার কাজই করছিল, এটাই স্বাভাবিক। আপনারা এসেছেন ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাওয়ার অনেক পরে। হাসপাতালের নিয়ম অনুযায়ী এ সময়ে এতগুলো মানুষ একসাথে কোনো রুগীর সাথে দেখা করতে আসতে পারে না। হাসপাতাল তো আর যে যা খুশি করবে এমন জায়গা নয়। মেহুলের কড়া ধমক রবিও তার দলের লোকগুলো একদম মাথা নিচু করে নীরবে শুনে নিল। তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল তারা যেন মেহুলের খুব বাধ্য ও অনুগত অনুসারী, অথচ মেহুল গুণাক্ষরেও জানতে পারল না আজ তার জায়গায় অন্য কেউ থাকলে রবি আর তার দল তাকে বহু আগে 1 2 4 করে হাওয়ায় মিলিয়ে দিত। অবশেষে একের পর এক সব রোগীর ড্রেসিং আর কাজ শেষ করে মেহুল একসময় নিজের কেবিনে ফিরে এলো। টেবিলের উপর থেকে নিজের মোবাইলটা হাতে নিয়ে সে ঘড়ির দিকে তাকালো। সময়টা দেখে সে নিজেও চমকে উঠল। এসব হুলস্থুল সামলাতে সামলাতে রাতের আধার কেটে প্রায় ভোর হয়ে এসেছে। মেহুল আর বিন্দুমাত্র দেরি না করে ফোন করে মিনার নামটিতে ডায়াল করলো। ওপাশে গুম গুম ও ভারী কণ্ঠে ফোন রিসিভ হতেই মেহুল এক বাক্যে বলল, মিনার, আমাকে এসে নিয়ে যা। হঠাৎ মেহুলের এমন কথাতে মিনার ওপাশ থেকে একটু চোখ ডলে ফোনের পর্দার সময়টা দেখে নিল। অন্য সময় হলে মিনার মেহুলকে জ্বালাতন করত, তার সাথে মজা নিত, কিন্তু এই ভোরের সময়টা দেখে সে বাড়তি কিছুই বলল না, শুধু ঘুম জড়ানো গলায় দ্রুত বলল, আচ্ছা তুই রেডি হ, আমি এখনই আসছি। কলটা কেটে দিয়ে মেহুল হাসপাতাল থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে নিজের ব্যাগ গোছাতে আর তৈরি হতে লাগলো। তবে তার জানা ছিল না হাসপাতালের করিডোরের ওপাশ থেকে এখনো একজোড়া অদৃশ্য চোখ তার প্রতিটি পদক্ষেপের উপর তীক্ষ্ণ নজর রেখে চলেছে। মেহুলের কল পাওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে মিনার হাসপাতালের গেটের সামনে এসে হাজির হলো। তার চোখের কোণ দুটো টকটকে লাল, চোখ মুখে অভিব্যক্তি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কেবল মাত্র ঘুম থেকে উঠেই সে বাইক নিয়ে ছুটে এসেছে। অতঃপর হাসপাতালের সামনে বাইকটা ব্রেক কষে থামিয়ে মিনার মেহুলকে ফোন দিল। ফোন পেতে মেহুল কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীর পায়ে হাসপাতালের প্রধান ফটক দিয়ে বাইরে বেরিয়ে এলো। মিনারের লাল হয়ে থাকা চোখের দিকে তাকিয়ে মেহুল এক চিলতে হেসে বলল, তোর ঘুমটা আজ ভাঙিয়ে দিলাম তাই না? মিনার ঘুমের আমেজে হালকা মুখ বাঁকিয়ে বলল, হয়েছে, আর জ্ঞান দিতে হবে না, চুপচাপ বাইকে উঠ। মেহুল আর কথা না বাড়িয়ে মিনারের বাইকের পেছনে গিয়ে বসলো। সাথে সাথে মিনারের স্পোর্টস বাইকটা বিকট শব্দে গর্জে ওঠে, রাস্তার বুক দ্রুত গতিতে ছুটে চলল। তারা বাইক দিয়ে রওনা হতে হাসপাতালের আড়ালে দাঁড়িয়ে থাকা রবি তীক্ষ্ণ চোখে তা লক্ষ্য করলো। এক মুহূর্তে দেরি না করে সে নিজের বাইক স্টার্ট দিয়ে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে তাদের পিছু নিল। ভোরের ফাঁকা রাস্তায় ধরে মিনার আর মেহুল দ্রুতই মেহুলদের বাড়ির সামনে এসে পৌঁছালো। মেহুল বাইক থেকে নেমে মিনারকে বাইক পার করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে নিজে বাড়ির ভেতরে ঢুকে গেল। এদিকে কিছুটা দূরে বাইক থামিয়ে রবি মেহুলের
বাড়ির মূল ফটকার পুরো বিল্ডিংয়ের ছবিটা নিজের ফোনে স্পষ্ট করে বন্দি করে নিল। ছবিটা তুলেই সে কাল বিলম্ব না করে সালমানের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিল, সাথে লোকেশনটা ট্যাগ করে দিল। এদিকে অপর প্রান্তে 1000 মাইল দূরে বসে থাকা সালমানের ফোনে ছবিটা পৌঁছাতে সেই স্ক্রিনের দিকে তাকিয়ে রুদ্ধশ্বাসে ছবিটি ওপেন করলো। মেহুলের বাসস্থানের ছবিটা স্ক্রিনে বেশি উঠতে তার ঠোঁটের কোণে এক মারাত্মক তৃপ্তি ও হিংস্র হাসি ফুটে উঠল। দীর্ঘ 5 বছরের হাহাকারের পর আজ তার অপসরার প্রতিটি পদক্ষেপের চাপ, তার বাসস্থানের প্রতিটি ইটের হিসাব সালমানের হাতের মুঠোয়। অতঃপর ছবিটার দিকে কিছুক্ষণ নিস্থির চোখে তাকিয়ে রইল সালমান। তারপর ফোন বের করে ডায়াল করলো তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট ধ্রুবর নম্বরে। ওপাশ থেকে ফোন রিসিভ হতে সালমান তার স্বভাবসুলভ গমগমে গলায় বলে উঠল, আমাদের আগামীকালের বাংলাদেশের টিকিটের ব্যবস্থা করো ধ্রুব, আমরা কাল সকালেই দেশে ফিরছি। কথাটা বলে সে একতরফা কল কেটে দিল। তারপর ঠোঁটে এক চিলতে অদ্ভুত মুচকি হাসি ফুটিয়ে আবার তাকালো ছবিটার দিকে। হাবভাব এমন যেন ছবিটির প্রতিটি ইটকে সে মেপে দেখছে। এদিকে বাড়ির ভেতরে নিজের রুমে ঢুকতে মেহুলের পুরো শরীরের সমস্ত ক্লান্তি যেন একযোগে পেয়ে বসলো। সারা রাত হাসপাতালের মানসিক ও শারীরিক জ্বর সামলানোর পর আর জামা কাপড় পাল্টানোর সামর্থ্য তার অবশিষ্ট ছিল না। সে কাঁধ থেকে ব্যাগটা টেবিলের উপর ফেলে দিয়ে সোজা বিছানায় নিজের ক্লান্ত শরীরটা এলিয়ে দিল। চোখের পাতার দুটো ভারী হয়ে আসছিল তার, তাই তো বিছানায় ফিট ঠেকাতে মেহুল গভীর ও শান্ত এক ঘুমে দেশে তলিয়ে গেল, সম্পূর্ণ অনবগত থেকে যে তার এই শান্ত জীবনের উপর খুব শীঘ্রই এক বিশাল ঝড় আসছে পড়তে চলেছে। সময়টা তখন দ্বিপ্রহর। আকাশের বুকে যেন হালকা মেঘের অলস আনাগোনা, নীল আর সাদার এক নিপুণ লুকোচুরি খেলা। মাঝে মাঝে এক সিলতে বাতাস এসে পথচারীদেরকে চুলে বিলি কেটে দিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু প্রকৃতির মেজাজে তাতে বিন্দুমাত্র শীতলতা নেই। বাতাসটুকু যেন শুধু এক বিভ্রান্তি, গরমের দহন কমেনি বিন্দুমাত্র। আকাশে মেঘের চাদর আর খনি খাওয়ার দোলা সত্ত্বেও চারপাশের আবহাওয়া যেন এক অদৃশ্য উনুনের আছে সিদ্ধ হচ্ছে। সে আগের মতোই সিটে ধোয়াটে এক গুমট উত্তাপ স্তব্ধ করে রেখেছে চারপাশকে, যেন এক দগ্ধ প্রকৃতির ছদ্মবেশী নীরবতা। ঠিক এমনই এক থমথমে দুপুরে মেহুলের ঘুম ভাঙল বেশ দেরিতে। মিনারা বেগম তখন রান্না করে ব্যস্ত। এদিকে তিনি আগেই মিনারের কাছ থেকে মেহুলের রাতের নাইট ডিউটি আর দখলের কথা জেনে নিয়েছিলেন, তাই মেয়েকে একটু শান্তিতে ঘুমাতে দেওয়ার জন্য তিনিও আর সকাল সকাল মেহুলকে ডেকে তুলে বিরক্ত করেননি। অবশেষে মেহুল যখন ঘুম থেকে উঠল তখন দুপুরের কাছাকাছি। ঘুম থেকে উঠে সে ফ্রেশ হয়ে মেহুল সিদ্ধান্ত নিল আজ দুপুরের শিফটে ডিউটি করবে, তাই নিজের মনেকে জানিয়ে হালকা কিছু খেয়ে নিয়ে সে দ্রুত তৈরি হয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ আর বাড়ির গাড়ি বা মিনারের সাথে আসেনি, বাড়ির সামনে থেকে রিকশায় করে এসেছে। ঠিক সময় অনুযায়ী দুপুরে হাসপাতালের সামনে এসে পৌঁছালো মেহুল। ধীর পায়ে প্রধান ফটকের দিকে এগোতে হঠাৎ হাসপাতালের উল্টো পাশে সেই চায়ের দোকানের দিকে চোখ যেতে মেহুল থমকে গেল। চা দোকানের সামনে একটি গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরমানকে দেখে মেহুলের চোখ মুখ কঠিন হয়ে উঠল। সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে লোকটিকে সম্পূর্ণ উপেক্ষা করে সোজা হাসপাতালের গেটের দিকে হেঁটে যেতে চাইল, কিন্তু ততক্ষণে আরমান তাকে দেখে নিয়েছে। তাই তো মেহুলের এড়িয়ে যাওয়াকে পাত্তা না দিয়ে সে তড়িঘড়ি করে এসে একদম সোজা মেহুলের পথ আটকে সামনে এসে দাঁড়ালো। আরমানের রেহেন কাণ্ডে মেহুল বেশ বিরক্ত হলো, কিন্তু আশেপাশে অবশ্য মানুষ থাকে। সে নিজের বিরক্তি আর রাগ চেপে এক পাশে নিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু আরমান সবল মারার মতো আবার তার সামনে গিয়ে দাঁড়ালো এবং সব লাজ লজ্জা লোকলজ্জার তোয়াক্কা না করে এক ঝটকে মেহুলের ডান হাতটা শক্ত করে চেপে ধরল। হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শে মেহুল যেন জ্বলে উঠল। সে এক ঝটকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বরফ শীতল কড়া কণ্ঠে গর্জালো, হাত ছাড়ুন। আগের থাপ্পড়ের কথা হয়তো ভুলে গেছেন তাই না, নাকি আবার মনে করিয়ে দিতে হবে? মেহুলের এই তীব্র রাগ আর থাপ্পড়ের হুমকিতে আরমানের মুখে কোনো অনুশোচনা বা ভয়ের রেখামাত্র ফুটল না। সে হাত না ছেড়ে মেহুলের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে
পরম নির্লজ্জতায় শান্ত কিন্তু নিবিড় গলায় বলে উঠল, তুই যতই যা বলিস, যতই অপমান করিস, তাও আমি এখনো তোকে ভালোবাসি মেহুল। আরমানের মুখে হঠাৎ এমন কথা শুনে মেহুল থমকে গেল। মুহূর্তের জন্য তার চোখে মুখে ভেসে উঠল এক অদ্ভুত অপূর্ণীয় অভিব্যক্তি। তা দেখে আরমান মনে মনে বেশ খুশি হলো। ভাবলো, এই বুঝি মেহুল হৃদয়ের কঠিন বরফ গলল, এই বুঝি সে গলে গেল তার ভালোবাসায়। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে পরক্ষণেই মেহুলের ঠোঁটের কোণে ফুটে উঠল একগাল তীব্র তাচ্ছিল্যের হাসি। চোখে জমাট বাঁধল বরফ শীতল চাহনি। সে আরমানের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে শান্ত অথচ ধারালো গলায় বলল, ভালোবাসা? ওহ, তার মানে টাকা পয়সা মনে হয় শেষ। বস্তিতে থাকতে খুব অসুবিধা হচ্ছে, তাই না? আরও একটু এগিয়ে এসে গলা আরও তীক্ষ্ণ করে, ফ্রিতে খাওয়া আরামায়ের সার ফুটানিগুলো মনে হয় আবার মাথা ছাড়া দিচ্ছে, তাই তো? তাহলে একটা ফ্রিতে উপদেশ দে। আমাদের বাড়ির আশেপাশে সবাই তো খুব বড়লোক, আশা করি জানাই আছে। তো একটা ভাঙা থালা নিয়ে রাস্তার মোড়ে বসবেন, তাহলে দেখবেন দিন শেষে ভালো ইনকাম হচ্ছে। শুধু শুধু এমন নোংরা গেমগুলো খেলতে হবে না। কথাটা শেষ করে মেহুল নিজের ব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করলো। তারপর কোনো রকম ভ্রূক্ষেপ না করে সেটা আরমানের হাতে গুঁজে দিয়ে চরম তাচ্ছিল্যের সুরে বলল, পুরনো ফ্লেট খুঁজে না ফেলে এটা দিয়ে নতুন একটা কিনে নেবেন, কারণ আমি চাই না সামান্য একটা ফ্লেটের জন্য আপনাকে কারো কাছে মাথা নত করতে হোক। অবশ্য পুরনো ফ্লেট থাকলে ভিক্ষুক ফিলটা বেশি হতো, তবে ব্যাপার না, নতুন দিয়েও আপনাদের কাজ হয়ে যাবে। এটুকু বলে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, উল্টো গুঁড়ো হন হন করে সেখান থেকে চলে গেল। আর তার পেছনে অপমান আর বিস্ময়ের চরম হতভম্ব হয়ে কাঠপুতুলের মতো দাঁড়িয়ে রইল আরমান। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।